বন্ধুরা, আমার নাম রূপাশ্রী। আমি কলকাতার একজন মেয়ে। ছোটবেলা থেকেই আমি অসম্ভব সুন্দরী এবং মেধাবী ছিলাম। আমার চেহারায় ছিল এক ধরনের আকর্ষণ। স্কুল কলেজের সহপাঠীরা প্রায়ই বলতো, তুই একেবারে রূপ আর নাম মিলিয়ে জন্মেছিস রে। আমি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু মনে মনে ভালো লাগতো। তবে কোনো প্রেমে জড়াইনি কখনো। শত শত প্রস্তাব পেয়েছিলাম ঠিকই, কিন্তু মন টানত না। আমার শুধু একটাই লক্ষ্য ছিল, নিজেকে প্রতিষ্ঠিত করা। নিম্নবিত্ত ঘরের মেয়ে হয়ে বড় স্বপ্ন দেখা সহজ নয়, কিন্তু আমি হাল ছাড়িনি। সৃষ্টিকর্তার কৃপায় অবশেষে আমি একটি নামকরা কলেজে লেকচারার হিসেবে যোগদান করতে পেরেছিলাম। সেদিন মনে হয়েছিল আমি যেন দুনিয়া জয় করে ফেলেছি। কিন্তু সময় কেটে যাচ্ছিল। কেরিয়ার গড়তে গড়তে কখন যে বয়স ৩৫ পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তখন আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, এমনকি সহকর্মীরাও বলতো, এখনো বিয়ে করনি, মেয়ে হয়ে কিভাবে এত উদাসীন হও। সত্যি, আমি ভুলে গিয়েছিলাম আমি একজন নারী, যাকে একসময় সংসার করতে হবে, জীবনসঙ্গীর পাশে দাঁড়াতে হবে। পাত্রপক্ষের প্রস্তাব এলেও তারা আমার বয়স শুনেই পেছিয়ে যেত। কেউ কেউ তো বলে ফেলতো, ম্যাডাম তো দেখতে ভালোই, কিন্তু দেখতে তো এখন বয়স্ক লাগছে। এসব শুনে মন খারাপ হতো, কিন্তু কিছু বলার থাকতো না। ঠিক তখনই কলেজে একটি অদ্ভুত ঘটনা ঘটল। একদিন ক্লাসে পড়াতে গিয়ে হঠাৎ লক্ষ্য করলাম একটি ছেলে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তবে সেই দৃষ্টিতে ছিল শ্রদ্ধা, কৌতূহল, আর যেন কিছু বলতে চাওয়া। নাম তার স্বরাজ। বয়সে বেশ ছোট, তবে চেহারায় অসম্ভব স্মার্ট। স্বরাজ ক্লাসে বেশ মনোযোগী, বারবার বিভিন্ন প্রশ্ন করত, আলোচনা করত। কখনো বইয়ের বাইরেও অনেক বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলতো। প্রথম দিকে আমি সেটা কেবল একজন আগ্রহী ছাত্রের আচরণ বলেই ভেবেছিলাম, কিন্তু পরে বুঝলাম কিছু একটা আলাদা আছে। আমার মনেও ধীরে ধীরে কেমন যেন একটা দুর্বলতা তৈরি হচ্ছিল। আমি জানি এটা আমার বয়সের জন্য বেমানান, কিন্তু মনের তো বয়স হয় না, তাই না বন্ধুরা? আমি স্বরাজকে কিছু একটা বলতে চাচ্ছিলাম কয়েকদিন ধরে, কিন্তু সাহস করছিলাম না। একদিন হঠাৎ ক্লাস শেষে স্বরাজ নিজেই এসে বলল, ম্যাডাম, আপনি কি আমাকে কিছু বলতে চান? আপনার চোখে অনেক দিন ধরেই একটা প্রশ্ন খুঁজে পাই। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, তুমি তো বেশ বুদ্ধিমান। হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। স্বরাজ তখন কিছুটা হাসল, কিছুটা কৌতূহলী হলো। আমি বললাম, তোমার কি কাউকে ভালো লাগে? প্রশ্নটি শুনে সে একটু চমকে উঠল। সে বলল, ম্যাডাম, হঠাৎ এমন প্রশ্ন করছেন কেন? আমি কোনো নির্দিষ্ট উত্তর দিলাম না, শুধু বললাম, তুমি বুঝতে পারবে একদিন। এরপর দিনগুলো কাটতে লাগলো আরও কিছু অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে। স্বরাজ হঠাৎ কখনো ক্লাসের বাইরে এসে দাঁড়াতো, কখনো আবার কলেজের গেটেই অপেক্ষা করত আমার জন্য। ওর ব্যবহার ছিল খুব সম্মানজনক, কিন্তু কোথাও যেন একটা রহস্য লুকানো ছিল। আমি অনুভব করছিলাম এই ছেলের জীবনে যেন আমার জন্য কোনো বিশেষ বার্তা লুকিয়ে আছে। একদিন কলেজের ক্যান্টিনে চা খাওয়ার সময় স্বরাজ হঠাৎ বলল, ম্যাডাম, আপনি জানেন আপনি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন? আমি একটু হেসে বললাম, তোমার বয়সী ছেলে এটা বললে ভয় লাগে। এসব বলার বয়স হয়নি এখনো তোমার। স্বরাজ এবার গম্ভীর হয়ে বলল, ঠিক তাই তো ম্যাডাম, আমি বলি না আপনি ভাবেন, সময় কি সব কিছু ঠিক করে দেয়? তার কথাগুলো ছিল অদ্ভুত। মনে হলো সে কিছু বলতে চায়, কিন্তু বলছে না। কলেজের প্রতিদিনের ক্লাস যেন এক ধরনের অদ্ভুত অনুভব নিয়ে শুরু হতো আর শেষ হতো স্বরাজের দিকে তাকিয়ে। বন্ধুরা, আমি মনের ভিতর এক গভীর দ্বন্দ্বে ভুগছিলাম। বয়সেও অনেক ছোট, ছাত্র হিসেবেও সে আমার অধীনস্থ। তবুও স্বরাজের আচরণ, কথাবার্তা, চোখের ভাষা সব কিছুই বলছিল যে সে যেন আমাকে কেবল একজন শিক্ষিকা হিসেবে দেখছে না। কিন্তু তার ব্যবহার কখনোই অশ্লীল ছিল না, বরং তার প্রতিটি শব্দে, প্রতিটি ব্যবহারে এক ধরনের সম্মান মিশে থাকত, যা আমার মনে গভীর ছাপ ফেলছিল। একদিন ক্লাস শেষে সে আমার টেবিলের পাশে এসে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আপনি আজ একটু সময় দিতে পারবেন?
আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? সে বলল, আমি কিছু ব্যক্তিগত কথা বলতে চাই, তবে ক্লাসরুমের বাইরে। আমার মনে হলো হয়তো আজই সে তার মনের কথা খুলে বলবে। আমি রাজি হয়ে গেলাম। কলেজ ছুটির পর ক্যাম্পাসের সামনের চায়ের দোকানে গিয়ে আমরা বসলাম। স্বরাজ চুপচাপ ছিল কিছুক্ষণ। তারপর বলল, ম্যাডাম, আপনি জানেন, আমার জীবনে একজন নারীর জায়গা অনেক বড়। সেই জায়গাটা এখন অনেক দিন ধরে ফাঁকা। আমি কিছু না বলে শুনছিলাম। স্বরাজ আবার বলল, আমার মা নেই। খুব ছোটবেলায় মা চলে যান। তখন থেকে আমি মা বলতে কাউকে পাইনি। আপনি যখন প্রথম ক্লাস নিতে এলেন, আমি যেন আমার মায়ের ছায়া খুঁজে পেয়েছিলাম আপনার মধ্যে। আমি স্তব্ধ হয়ে গেলাম। যার চোখে ভালোবাসার আভা খুঁজছিলাম, সে আমাকে দেখছে মায়ের মতো। স্বরাজ বলল, আপনি আমার উপর শুধু একজন শিক্ষিকা হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও যে প্রভাব ফেলেছেন, সেটা ভাষায় বোঝাতে পারবো না। আপনি আমার জীবনের সবচেয়ে সম্মানিত নারী। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি তো আজ একেবারেই অন্যরকম কথা বলছো। আমি বুঝতে পারছি না ঠিক কি বোঝাতে চাইছো। স্বরাজ মাথা নিচু করে বলল, আমি বলছি না আপনি আমার মা হন। আমি বলছি না আপনি আমাকে ছেলে মনে করুন। আমি শুধু চাই আপনি আমার জীবনে থাকুন, যেভাবেই হোক। আমি চাই আপনি আমার বাবার সঙ্গে একবার কথা বলুন। এই কথা শুনে আমি একেবারে অবাক। আমি বললাম, তোমার বাবার সঙ্গে কেন? স্বরাজ একটু হাসল, চোখে জল এসেছিল তার। বলল, কারণ আমার বাবা আপনাকে খুব পছন্দ করেন। অনেক দিন ধরেই আপনাকে দেখে আসছেন। আপনি যখন কলেজে আসেন, উনি বাইরেই থাকেন, শুধু আপনাকে একবার দেখার আশায়। আমি বিশ্বাস করতে পারছিলাম না এমন কিছু হতে পারে। পরদিন কলেজে গিয়েও আমি স্বরাজের কথাগুলো নিয়ে ভাবছিলাম। আমি নিজেই জানতাম আমার জীবনে এক শূন্যতা আছে। একসময় যে ভালোবাসার স্বপ্ন দেখেছিলাম, সেটা কেবলই কেরিয়ারের পিছনে ছুটতে ছুটতে বিলীন হয়ে গেছে। কিন্তু এই যে হঠাৎ করে কারোর পছন্দের কেন্দ্রবিন্দুতে উঠে আসা, সেটা কি সত্যি সম্ভব? সেই মানুষ যদি হয় আমার ছাত্রের বাবা, তাহলে তো আরও জটিলতা। সেদিন বিকেলে স্বরাজ হঠাৎ কলেজ গেটের বাইরে আমাকে থামিয়ে বলল, ম্যাডাম, বাবা আজ এখানে এসেছেন। আপনি যদি চান তাহলে একবার ওনার সঙ্গে দেখা করুন। উনি কথা বললেই বুঝবেন উনি কেমন মানুষ। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। তখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। তবে আমার মনে তখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সত্যিই কি একজন মানুষের ভালোবাসা এভাবে নীরবে গড়ে ওঠে, নাকি এটা কেবল কাকতালীয়? সেদিন বিকেলে কলেজ ছুটির পর গেটের বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু মনটা একেবারে অস্থির। স্বরাজ বলেছিল তার বাবা আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি জানি না কেন যেন পা দুটো চলছিল না। বুকের ভিতর কেমন যেন হালকা কম্পন হচ্ছিল। জীবনে বহু সিদ্ধান্ত নিয়েছি দৃঢ়ভাবে, কিন্তু এই মুহূর্তে নিজেকে বড় অসহায় লাগছিল। নিজের ভবিষ্যৎ, অতীত আর বর্তমান সব এক জায়গায় এসে ধাক্কা খাচ্ছিল। হঠাৎই স্বরাজ এসে বলল, ম্যাডাম, বাবা গাড়ির ভিতরেই আছেন। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। তখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি, তবে আমার মনে তখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আপনি চাইলে সেখান থেকেই দেখা করে চলে যেতে পারেন। উনি শুধু আপনাকে একবার সামনে থেকে দেখতে চান। আমি একটু ইতস্থিত করেও অবশেষে গাড়ির দিকে এগোলাম। গাড়ির কাছ ধীরে নেমে এলো। ভেতরে বসা একজন ভদ্রলোককে দেখলাম। পরিপাটি পোশাক, গম্ভীর চেহারা, কিন্তু চোখে ছিল আশ্চর্য কোমলতা। স্বরাজ বলল, ম্যাডাম, উনি আমার বাবা, মৃণাল দত্ত। মৃণালবাবু গাড়ি থেকে নেমে নম্রভাবে আমাকে সম্ভাষণ জানালেন। তিনি একটাও বাড়াবাড়ি কথা বললেন না, বরং কেবল এটুকুই বললেন, আপনাকে অনেক দিন ধরে দেখছি। আপনি একজন অসাধারণ মানুষ, এটা বুঝতে সময় লাগেনি। আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। তিনি আবার বললেন, আপনার সামনে কিছু বলার দৃষ্টতা আমার নেই। শুধু এইটুকু বলতে চাই, আমি কেবল একজন মানুষের ভালোবাসা নয়, একজন মায়ের অভাবও পূরণ করতে চাই আমার সন্তানের জন্য। সিদ্ধান্ত আপনার। তারপর তিনি আর কিছু না বলে গাড়িতে উঠে চলে গেলেন। বন্ধুরা, আমি সেই মুহূর্তে নির্বাক হয়ে গেছিলাম। আমার ভেতরে কেমন যেন এক বৃষ্টির মতো আবেগ ঝরছিল।
কখনো ভেবেছিলাম না এমন কোনো বাস্তবতা আমার সামনে এসে দাঁড়াবে, যেখানে আমাকে বিবেচনা করতে হবে ভালোবাসা নয়, বরং দায়িত্ব, ভবিষ্যৎ আর সম্মানের সমীকরণ। পরদিন কলেজে গিয়ে স্বরাজের মুখে হালকা হাসি দেখলাম, কিন্তু চোখে ছিল এক ধরনের অনিশ্চয়তা। আমি কিছু না বলেই ক্লাস নিলাম। ক্লাস শেষে সে শুধু বলল, ম্যাডাম, আমি জানি আপনি সময় নিতে চান, তবে আমি এটুকু বলবো, বাবার জীবনে আপনি শুধু একজন নারী নন, একজন আশ্রয়। আমি চুপ করে তার কথাগুলো শুনলাম, কারণ এই মুহূর্তে উত্তরের চেয়ে চিন্তা অনেক বেশি জরুরি ছিল। বাড়ি ফিরে বহুক্ষণ ভাবলাম, আমি কি জীবনকে ভুল পথে চালিয়েছি? আমার কি উচিত ছিল আগেই সংসার শুরু করা? যদি করি, তবে এই বয়সে করাটা কি ভুল নয়? কিংবা এই যে হঠাৎ একজন পুরুষের সম্মানিত ভালোবাসা, সেটা কি আমি গ্রহণ করতে পারবো তো? আমার সমাজ, আমার আত্মীয় স্বজন, এমনকি আমার নিজের বিবেক, সব মিলিয়ে বিষয়টা মোটেই সহজ নয়। একদিন বিকেলে হঠাৎ কলেজের করিডোরে প্রিন্সিপালের সঙ্গে দেখা। উনি হাসি মুখে বললেন, রূপাশ্রী ম্যাডাম, আজকাল আপনাকে কেমন যেন অন্যমনস্ক মনে হয়, সব ঠিক আছে তো? আমি হেসে বললাম, হ্যাঁ স্যার, একটু ব্যক্তিগত ব্যস্ততা চলছে। প্রিন্সিপাল বললেন, আপনি যদি কখনো কোনো পরামর্শ চান, আমি আছি। আমি তার কথায় যেন কিছুটা সাহস পেলাম। বুঝলাম, জীবনের এই মোড়ে আমি একা নই। পরদিন হঠাৎ ক্লাসের পর রুমে বসে থাকতেই স্বরাজ একটি ছোটখাটো প্যাকেট আমার হাতে দিল। বলল, ম্যাডাম, এটা কোনো দামি কিছু নয়, এটা আমার মায়ের একটি পুরনো চিঠি। আপনি যদি চান, পড়ে দেখতে পারেন। হয়তো আপনি বুঝবেন কেন আমি এতটা আবেগ নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। চিঠিটা হাতে নিয়ে আমি চমকে উঠলাম। চিঠিতে তার প্রয়াত মা লিখেছিলেন, তুমি যদি বড় হয়ে বাবার একাকিত্ব দেখতে পাও, তবে তার জন্য এমন একজনকে খুঁজে নিও, যিনি কেবল জীবনসঙ্গী হবেন না, হবেন আমার ছায়াও। বন্ধুরা, আমি কিছু বলার অবস্থায় ছিলাম না। সময় যেন থেমে গেছিল হাতে ধরা সেই চিঠিটার মাঝে। কোথাও গিয়ে মনে হচ্ছিল জীবনের একটা নতুন মোড় সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মোড় নিতে গেলে আমায় ঝুঁকি নিতে হবে, সাহস দেখাতে হবে। চিঠিটা পড়ার পর মনে হচ্ছিল কেউ যেন আমার হৃদয়ের গভীরে টোকা দিয়েছে। সেই চিঠি প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য যেন ছিল একরকম ভবিষ্যৎবাণী, যা আমার বর্তমান বাস্তবতার সঙ্গে অদ্ভুতভাবে মিল খাচ্ছিল। একজন মা, যিনি নিজেই জানতেন তার চলে যাওয়া একদিন তার ছেলের জীবনে শূন্যতা তৈরি করবে, তিনি যেন অজন্তে আমাকে নিজের ছায়া হিসেবে ডেকে নিয়েছেন। আমার চোখে জল এসেছিল, তবে সেটা কোনো দুর্বলতার জন্য নয়, বরং এক অদ্ভুত সম্মানের ভারে। আমি চুপ করে কিছুদিন কাটালাম। কারো সঙ্গে কিছুই আলোচনা করিনি, শুধু নিজের মনেই প্রশ্ন করতাম, আমি কি পারবো এমন একটা দায়িত্ব নিতে? এই দায়িত্ব তো শুধু একজন পুরুষের জীবনসঙ্গী হবার নয়, বরং একজন সন্তানের মনের অভাবও পূরণ করারও। স্বরাজের বাবা মৃণাল দত্ত এখনও আমার সামনে কিছু বলেননি, শুধু একদিন নীরবে চোখে চোখ রাখার মধ্যেই তার সম্মান আর ইচ্ছের প্রকাশ ঘটেছিল। এটুকু জানতাম, তিনি অযথা কোনো চাপ সৃষ্টি করবেন না। কলেজে কাজে ব্যস্ত থাকতে চাইলেও মনটা অস্থির থাকত। প্রতিদিন নিজের সিদ্ধান্তহীনতার ভেতর দিয়ে যাচ্ছিলাম। একদিন হঠাৎই আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার এক পুরনো সহপাঠী ও প্রিয় বন্ধু স্মৃতির সঙ্গে দেখা করব। স্মৃতি এখন একজন কাউন্সিলর এবং নারী অধিকার বিষয়েও সে অনেক কাজ করে। আমি জানতাম, হয়তো তার কাছ থেকেই আমি একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি পেতে পারি। স্মৃতির সঙ্গে দেখা হতেই সৎ কথা খুলে বললাম। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, রূপা, এই বয়সেই সে একজন নারী যদি কাউকে সম্মান দিয়ে জীবনসঙ্গী করতে চায়, তাতে লজ্জার কিছু নেই। সমস্যা তখনই যখন সম্পর্ক গোপন হয় বা অসম্মানজনক কিছু লুকিয়ে থাকে। কিন্তু তোমার ক্ষেত্রে তো সেটা নেই, বরং একজন একাকী পুরুষ, একজন মা বঞ্চিত সন্তানের জীবনে তুমি যদি আশ্রয় হও, সেটাকে তুমি নিজের পরাজয় ভাবছ কেন? এটা তো তোমার নতুন সূচনাও হতে পারে। স্মৃতির কথাগুলো যেন মনের কুয়াশা সরিয়ে দিল। আমি বুঝলাম, সমাজ কি বলবে সেই ভয় আমার পায়ের শিকল হয়ে দাঁড়িয়েছে। অথচ সমাজ তো কখনোই আমার পাশে দাঁড়ায়নি, যখন একের পর এক প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে, যখন বয়স বেশি হয়ে যাওয়ার কারণে আমাকে অবজ্ঞা করা হয়েছে। তাহলে কেন আজ সেই সমাজের মুখ চেয়ে আমি নিজের ভবিষ্যৎকে আটকে রাখব? এরই মধ্যে স্বরাজ একদিন কলেজ শেষে এসে বলল, ম্যাডাম, আপনি কি আমাকে মাফ করবেন? আমি অবাক হয়ে বললাম, তুমি তুমি এমন কথা বলছো কেন? সে বলল, আমি জানি হয়তো আপনাকে অপ্রস্তুত করে ফেলেছি, কিন্তু আমার বাবার জীবনে আপনি আশার আলো।
আপনি না চাইলে আমরা কিছু বলবো না। আমি শুধু চাই আপনি সুখে থাকুন। আমি তার কথা শুনে খুব আবেগে পড়ে গেলাম, কিন্তু চুপ করেই রইলাম। রাতে বাসায় ফিরে আয়নার সামনে দাঁড়ালাম। আমার মুখে বয়সের ছাপ এসেছে সেটা আমি নিজে জানি, কিন্তু চোখ দুটো এখনও স্বপ্ন দেখে। এই চোখ এখনও জীবনের একটা শেষ সুযোগকে সম্মান দিতে চায়। নিজের ভালোবাসা হয়তো কারো সঙ্গে ভাগ করে নেওয়া হয়নি, কিন্তু আজ যদি সেটা এক নিঃসঙ্গ হৃদয়ের আশ্রয় হয়, তাহলে সেটা কি ছোট কিছু? পরের দিন কলেজে ক্লাস শেষে আমি প্রিন্সিপালের কক্ষে গিয়ে বললাম, স্যার, আমি কয়েকদিনের ছুটি নিতে চাই। উনি একটু চমকে গেলেন, জিজ্ঞেস করলেন, সব ঠিক তো? আমি হেসে বললাম, হ্যাঁ স্যার। এবার নিজের জীবন নিয়েও একটু ভাবতে চাই। উনি হাসলেন, বললেন, তোমার মতো সাহসী শিক্ষকেরা যদি নিজেদের জীবনও একইভাবে গুছিয়ে নিতে পারে, সেটাই তো আমাদের সমাজের জয়ের দিক। বন্ধুরা, আমি জীবনে প্রথমবার নিজের প্রতি দায়িত্ব নিতে যাচ্ছি, কিন্তু সে সিদ্ধান্ত আমি এখনই বলছি না, কারণ এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে আরেকটি মুখোমুখি সাক্ষাৎ করতে হবে, স্বরাজের বাবার সঙ্গে, এবং সেই সাক্ষাতেই হয়তো আমার জীবনের নতুন কিছু শুরু হবে অথবা একেবারে বন্ধ হয়ে যাবে। সেদিনের রাতটা আমার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সময় হয়ে থাকবে। বহুদিন পর আমি একটানা রাত জেগে ভেবেছি। জীবনের এই সন্ধিক্ষণে এসে আর কারো উপদেশ, কারো অনুভব নয়, শুধু নিজের মনের কথাই শুনছিলাম। নিজের আবেগ, নিজের অতীত, নিজের ভবিষ্যৎ, সব কিছু মিলিয়ে আমি যে সিদ্ধান্তে পৌঁছাতে চাইছিলাম সেটা যেন সহজও ছিল না, আবার জটিলও না। শুধু মনে হচ্ছিল এখন যা করব তা হোক নিঃস্বার্থ, সম্মান আর আত্মসম্মানের সঙ্গে। পরের দিন সকালবেলা কলেজে গিয়ে স্বরাজকে কিছু না বলে আমি সরাসরি ফোন করলাম মৃণালবাবুকে। খুব সংক্ষিপ্তভাবে বললাম, আপনার সঙ্গে একান্তে কিছু কথা আছে, আজ যদি সময় পান তাহলে দেখা করতে চাই। তিনি কিছু না বলে শুধু বললেন, অবশ্যই, আপনার জন্য আমি যে কোনো সময় অপেক্ষায় আছি। সেদিন সন্ধ্যায় একটি ছোট্ট কফি শপে আমাদের দেখা হয়। ভদ্রতা রেখে আমি তাকে সম্মান দিয়েই কথা শুরু করলাম। আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং আমি একজন প্রতিষ্ঠিত নারী। আমাদের জীবনের যে পরিস্থিতি সেটা অস্বাভাবিক নয়, তবে এর গুরুত্ব অনেক বেশি। আপনি যদি সত্যিই আমাকে সম্মানের জায়গা থেকে বিবেচনা করেন, তাহলে আমি কিছু শর্তেই এই সম্পর্কে আগাতে পারি। মৃণালবাবু শান্তভাবে আমার কথা শুনলেন। চোখে ছিল গভীর মনোযোগ, আর ঠোঁটে একটি সংযত হাসি। আমি বললাম, প্রথমত এই সম্পর্কে কোনো তাড়াহুড়ো চলবে না। আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে চাই। দ্বিতীয়ত, স্বরাজ যেন এই পুরো বিষয়টিতে সম্মানিত থাকে। সে যেন মনে না করে আমি ওর জীবনে হঠাৎ করে মা হতে যাচ্ছি, বরং আমি চাই সে যেন আমাকে একজন সহানুভূতিশীল মানুষ হিসেবে গ্রহণ করে। মৃণালবাবু এবার মাথা নত করে বললেন, আপনি যা বলেছেন তার ১০০ ভাগ আমি মানি। আপনি কখনোই কারোর জীবনে বোঝা নন, বরং আপনি আশীর্বাদ। তার সেই কথায় এক ধরনের সাহস পেলাম। বুঝলাম এই মানুষটি আমার কোনো আবেগ নিয়ে খেলা করছেন না, বরং অনেক হিসেব নির্ভর করে বহুদিন ভেবে একটি পরিণত সিদ্ধান্তে এসেছেন। তার চোখে যেমন আমি একজন নারী, তেমনি একজন সঙ্গী, একজন বন্ধু, একজন ভরসার মানুষ। আমি সেদিন কিছু না বলেই কফি শপ থেকে বের হয়ে এলাম, কিন্তু মনে মনে জানতাম আমি একটা সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গেছি। পরদিন কলেজে গিয়ে স্বরাজের সঙ্গে চোখাচোখি হতেই সে বুঝে ফেলল কিছু একটা বদলেছে। সে কিছু না বলেই হালকা হেসে এগিয়ে এলো, বলল, ম্যাডাম, সব ঠিক তো? আমি শুধু মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, সব ঠিক। সে আর কিছু জিজ্ঞেস করল না, কিন্তু তার চোখে যে স্বস্তি দেখেছিলাম তা বলে বোঝানো যাবে না। তারপর কয়েকদিন কেটে গেল। এই সময় আমি নিজেকে সময় দিলাম অনেক। পুরনো খাতা, ডায়েরি, পুরনো স্মৃতি খুলে দেখলাম, যেখানে ছিল আমার তরুণ বয়সের স্বপ্ন, আমার সংগ্রাম, আমার প্রত্যাখ্যান আর একরাশ না বলা কথা। সেসব আজ যেন পেছনে রেখে সামনে এগিয়ে যেতে চাইছিলাম। কিন্তু এমন সময় একদিন একটা ফোন কল এলো, স্মৃতির ফোন। সে বলল, রূপশ্রী, আজকে একটা সেমিনারে তোমার নাম রেখেছি। নারীর সিদ্ধান্ত নিয়ে তুমি যেভাবে চিন্তা করছো সেটা অন্যদেরও জানানো দরকার। আমি কিছুটা দ্বিধায় ছিলাম, কিন্তু রাজি হয়ে গেলাম। সেমিনারের দিন মঞ্চে উঠে বললাম, আজ আমি নিজের জীবনের একান্ত সিদ্ধান্ত নিয়ে কথা বলতে চাই না। শুধু বলতে চাই, সময়ের কাজ যদি সময় না হয়, তবে তার দায়ভার কাউকে দোষ দিয়ে নয়, নিজেরই কাঁধে নিতে হয়।
আমি সেই দায় নিয়ে চলেছি। হয়তো আগামী দিনগুলোতে আমার সিদ্ধান্ত আমাকে নতুন আলো দেখাবে, হয়তো সমাজের প্রশ্নও শুনতে হবে, কিন্তু আমি জানি যে পথে হাঁটছি তা আত্মসম্মান আর সততার পথ। বন্ধুরা, সেই দিন মঞ্চ থেকে নামার পর আমি অনুভব করেছিলাম আমি নিজের মধ্যে এক নতুন রূপশ্রীকে খুঁজে পেয়েছি, যিনি ভয় পান না, যিনি পিছু হটেন না, বরং সাহস নিয়ে এগিয়ে যান। সেমিনারের পরদিন কলেজে গেলে কিছু সহকর্মী প্রশংসা করল, কিছু অদৃশ্য চোখ যেন আমার দিকে সন্দেহ আর কৌতূহলের দৃষ্টিতে তাকাচ্ছিল। কারোর মুখে কিছু না থাকলেও চোখে ছিল প্রশ্ন, রূপশ্রী কি তাহলে সত্যিই বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন? সমাজে নারীর নিজস্ব সিদ্ধান্ত আজও যেন অনেকের কাছেই অপ্রত্যাশিত, বিশেষ করে যখন সেটা হয় বয়স, অভিজ্ঞতা বা সমাজে প্রচলিত স্বাভাবিকতার বাইরের কিছু। আমি এসব দেখেও কিছু বললাম না। প্রতিদিনের মতো ক্লাস নিলাম, দাপ্তরিক কাজ করলাম, ছাত্রছাত্রীদের সমস্যা শুনলাম। কিন্তু বিকেলে স্টাফরুমে এক সহকর্মী হঠাৎ বললেন, রূপা, শুনলাম তুমি নাকি স্বরাজের বাবার সঙ্গে কিছু ভাবছো। কথাটা বলার সময় তার মুখে একরকম অবজ্ঞার হাসি ছিল। আমি চোখে চোখ রেখে শুধু বললাম, হ্যাঁ ভাবছি, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমি নিশ্চিত হব সেটি কারোর অসম্মান যেন না হয়, আমার, স্বরাজের বা তার বাবার। তারপর আমি একটু থেমে বললাম, সময় পেরিয়ে গেলে অনেকে বলে এখন আর কি দরকার, অথচ সময় থাকতে সুযোগ এলে সবাই বলে এখনই কেন। তাই আমি বুঝে গেছি সমাজ কক্ষণই সন্তুষ্ট হবে না, আমাকে আমার সিদ্ধান্ত নিজেই নিতে হবে। আমার এই কথার পর সেই কিছু বলল না, কেবল মুখ নামিয়ে নিল। আমি জানলাম আমার কথা সে শুনেছে, হয়তো একদিন বুঝবেও। এরপর এক সন্ধ্যায় স্বরাজ আমাকে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখে এগিয়ে এসে বলল, ম্যাডাম, আপনি কি তাহলে বাবার প্রস্তাব নিয়ে ভাবছেন? আমি হেসে বললাম, ভাবছি না, ভাবা শেষ, এখন প্রস্তুতি নিচ্ছি। স্বরাজ একটু চুপ করে থেকে বলল, আপনি জানেন, আমি নিজেই এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি খুশি, কারণ আপনি আমাদের জীবনে এক আলোর মতো এসেছেন। মা হারানোর পর যা আমি পাইনি তা আপনাকে পেয়ে মনে হয় আবার ফিরে পেয়েছি। আমি বিস্ময়ে তাকিয়েছিলাম তার মুখের দিকে। এ বয়সে একটি ছেলের এমন পরিণত ভাবনা সত্যিই অনন্য। সে আবার বলল, তবে ম্যাডাম, সমাজ কি বলবে সেটা নিয়ে আপনি যদি কখনো দ্বিধায় থাকেন, তাহলে মনে রাখবেন, একটি ভালো কাজ কখনো সমাজকে জবাব দেয় না, সময় দেয়। এই কথাগুলো আমার মনে যেন সিল মোহর লাগিয়ে দিল। আমি অনুভব করলাম একদিন যে ছেলেটিকে আমি শিক্ষার্থী হিসেবে দেখতাম, সে আজ আমাকে শিখিয়ে দিচ্ছে জীবনের সবচেয়ে প্রয়োজনীয় পাঠ, আত্মবিশ্বাস, দায়িত্ব আর সম্পর্কের প্রতি সম্মান। সেদিন রাতেই আমি সিদ্ধান্ত নিলাম আমি নিজেই মৃণালবাবুর সঙ্গে দেখা করে আমাদের সম্পর্কের ব্যাপারে চূড়ান্ত কথা বলবো। পরদিন কলেজ থেকে ফিরে ফোন করলাম মৃণালবাবুকে। বললাম, আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আগামী সপ্তাহে আমি একবার আপনার বাসায় আসতে চাই, পরিবার হিসেবে দেখা করতে। মৃণালবাবু এক মুহূর্তের জন্য চুপ থেকে বললেন, আমি বহু বছর ধরে এই কথাটা শুনতে চেয়েছি। আপনাকে পরিবার হিসেবে পাওয়া আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান হবে। তার কণ্ঠে ছিল নিঃশব্দ আনন্দের কম্পন। একদিকে কলেজের নানা দায়িত্ব, অন্যদিকে আমার নিজের পরিবারের প্রতিক্রিয়া নিয়েও ভাবতে হচ্ছিল। আমি জানতাম আমার মা বাবা নেই, কিন্তু আত্মীয় স্বজন আছেন যারা নিশ্চয়ই এই সিদ্ধান্তে প্রশ্ন তুলবেন। তবু এবার আমি কারো সম্মতি নয়, শুধু জানিয়ে দিতে চাই, কারণ আমি জানি এই সিদ্ধান্ত আমার নিজের জীবনের, এবং সেই জীবনে আমি কাউকে আঘাত না করেই সামনে এগোচ্ছি। এরই মধ্যে একদিন কলেজে ছাত্রছাত্রীদের মধ্যেও কানাঘুষো শুরু হয়ে যায়। কিছু মেয়ে ছাত্রী এসে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনাকে নিয়ে ফেসবুকে কেউ পোস্ট দিয়েছে, আপনি নাকি আপনার ছাত্রের বাবাকে বিয়ে করছেন। তখন আমি শুধু বলেছিলাম, হ্যাঁ, আমি একজন মানুষকে বিয়ে করতে যাচ্ছি যিনি আমাকে সম্মান, ভালোবাসা আর নিরাপত্তা দিতে চান। বয়স নয়, যোগ্যতা দিয়ে মানুষকে বিচার করা উচিত। তারা মাথা নিচু করে চলে গিয়েছিল। তবে আমি বুঝেছিলাম তাদের ভেতরেও একটা শিক্ষা রয়ে গেছে। বন্ধুরা, সময় এখন দ্রুত এগোচ্ছে। আমি আর কোনো দ্বিধাই নেই, মৃণাল ভাবির বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে সেখানে গিয়ে কি ঘটবে সেটা আমি নিজেও জানি না। হয়তো সবকিছু সহজ হবে না, কিন্তু আমি জানি এই পথে হেঁটে আমি শুধু একজন মানুষের পাশে দাঁড়াচ্ছি না, আমি নিজেকেও নতুন করে সম্মান দিচ্ছি। সকালটা ছিল মেঘলা। আকাশ যেন আমন্ত্রণ জানাচ্ছিল এক নতুন অধ্যায়ের সূচনার জন্য। আমি নিঃশব্দে একখানা শাড়ি বের করলাম, মায়ের দেওয়া বেগুনি রঙের জামদানি। কাচের চুড়িগুলো পরে আয়নায় নিজেকে দেখলাম।
দীর্ঘদিন পরে মনে হচ্ছিল নিজেকে আবার নতুন করে ভালোবাসছি। আজ মৃণালবাবুর বাসায় যাচ্ছি এক আনুষ্ঠানিক পরিচয়ের জন্য, আমার নতুন জীবনের সম্ভাব্য পরিবারের কাছে। ড্রাইভারের আসতে দেরি হচ্ছিল। হঠাৎ বাইরে গাড়ির হর্ন শুনে দেখি স্বরাজ দাঁড়িয়ে আছে নিজের বাইকে, সাদা হেলমেট হাতে নিয়ে হাসি মুখে বলল, চলুন ম্যাডাম, বাবাকে চমকে দিই। আমি এক মুহূর্ত দ্বিধা করলেও তার নিষ্পাপ হাসির কাছে হার মানলাম। হেলমেট পরে বাইকে চড়লাম। শহরের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম এক অজানা দিগন্তের দিকে। মৃণালবাবুর বাসায় পৌঁছনোর সময় তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে মুহূর্তের মধ্যে তার চোখের কোণে জল জমে উঠল। আমি ভেতরে গিয়ে সালাম জানাতেই তিনি বললেন, আজ অনেক বছর পরে মনে হচ্ছে এই বাড়িটা আবার একটা বাড়ি হয়ে উঠছে। পাশেই স্বরাজের কাকা কাকিমা, মৃণালবাবুর ছোট ভাইয়ের পরিবার কিছুটা বিস্ময় তাকিয়েছিলেন। আমাদের বসতে বলা হলো। আমি শান্ত গলায় বললাম, আপনাদের সঙ্গে আজ দেখা করতে এসেছি শুধু একটি সম্পর্কের কথা জানাতে নয়, বরং এই পরিবারের একজন সদস্য হওয়ার অনুমতি চাইতে। আমার কণ্ঠে ছিল দায়িত্ববোধ আর সম্মান, কারণ আমি জানি সম্পর্ক গড়ে ওঠে সম্মতির ওপর, চাপের ওপর নয়। স্বরাজের কাকিমা প্রথমে একটু কাশলেন, তারপর বললেন, রূপাশ্রীদি, আপনি আমাদের জন্য সবসময় সম্মানীয়, তবে এমন সিদ্ধান্তে তো সমাজ অনেক প্রশ্ন তোলে। আপনি কি এগুলো ভেবেছেন? আমি মাথা নেড়ে বললাম, ভেবেছি, কিন্তু আমি আর মৃণালবাবু যদি এক পরস্পরের পাশে থেকে শান্তি খুঁজে পাই, তাহলে সমাজের কণ্ঠরোধে আমরা যেন নিজেদের পথ চলা না থামাই। তারা কিছুক্ষণ চুপ থেকে একে একে মাথা নেড়ে সম্মতি জানালেন। স্বরাজ বলল, আমার দৃষ্টিতে আজকের দিনটা সবচেয়ে বড় উৎসবের দিন। আজ আমার মা নেই, কিন্তু বাবার পাশে এমন একজন মানুষ আসছেন যিনি কেবল জীবন নয়, সম্মান নিয়ে পথ চলেন। তার এই কথায় চারপাশে এক আশ্চর্য নীরবতা নেমে এলো, আর সেই নীরবতার ভেতর দিয়ে একটা সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে। মৃণালবাবু ধীরে ধীরে উঠে এসে বললেন, রূপাশ্রী, জীবনে অনেক কিছু চেয়েছি, পেয়েছি না, কিন্তু আজ আমি শুধু চাই তুমি যেন আমার পাশে থেকে নিজেকে আরও বেশি ভালোবাসতে পারো, আর এই পরিবারের সকলকে নিজের করে নিতে পারো। তোমার সম্মান, তোমার পেশা সবই আমাদের গর্ব। আমি একটুও কাঁদিনি, শুধু শান্তভাবে মাথা নেড়ে বললাম, তাহলে আজ থেকেই আমরা এক নতুন পথ চলা শুরু করলাম। স্বরাজ ততক্ষণে একখানা ছোট কেক এনে টেবিলে রেখেছে। সেই কেক কেটে আমরা ছোট্ট একটা উদযাপন করলাম। না কোনো আনুষ্ঠানিকতা, না কোনো ঢাকঢোল, কেবল আন্তরিকতা আর সম্মানের ছায়ায়। ফিরে আসার সময় মৃণালবাবুর ছোট নাতনি, সম্ভবত 4 বছরের, দৌড়ে এসে বলল, তুমি কি এখন থেকে আমার নতুন ঠাম্মি হবে? আমি তার দিকে ঝুঁকে গিয়ে বললাম, হ্যাঁ, তবে শুধু ঠাম্মি না, তোমার বন্ধু, গল্প বলিয়ে আর ছবি আঁকা সাথীও। সে হাসতে হাসতে দৌড়ে গেল। আমি জানলাম এই সম্পর্ক শুধু মৃণালবাবুকে নিয়েই নয়, এই পরিবারকেও নিয়ে। আমি শুধু একজন জীবনসঙ্গী নয়, একজন শিক্ষিকা, একজন অভিভাবক, একজন আশ্রয়দাত্রী হিসেবেও এখানে এসেছি। তবে বন্ধুরা, এই আনন্দের মাঝেও আমার মনে একটা প্রশ্ন ভেসে উঠছে। আমার কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে কিভাবে নেবে? তারা কি পেশাদার দায়িত্বের সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের এই বাক্যে গ্রহণ করবে, নাকি তৈরি হবে নতুন চ্যালেঞ্জ? সকালে কলেজে পৌঁছেই বুঝলাম কিছু একটা ঘটেছে। সহকর্মী ঝর্ণা ম্যাডাম কাছে এসে ফিসফিস করে বললেন, রূপাশ্রী, শুনছি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে গভর্নিং বডিতে আলোচনা হয়েছে। আমি ঠোঁটে হালকা হাসি রেখে বললাম, আমার ব্যক্তিগত জীবন যদি কারো শিক্ষাদানে বাধা হয়, তাহলে সেটাই বেশি চিন্তার। ঝর্ণা ম্যাডাম চুপ করলেন, কিন্তু তার চোখে ছিল এক ধরনের সমবেদনা। অধ্যক্ষ সুধাংশুবাবু আমাকে নিজ কক্ষে ডেকে পাঠালেন। ভেতরে গিয়ে দেখলাম 2 জন কলেজের ট্রাস্টি সদস্য সেখানে উপস্থিত। তারা একটু গম্ভীরভাবে বললেন, রূপাশ্রী, আমরা শুনেছি আপনি এক প্রাক্তন অভিভাবকের সঙ্গে পারিবারিক সম্পর্কে জড়াচ্ছেন। আপনি তো জানেন আপনি আমাদের কলেজের সবচেয়ে সম্মানিত শিক্ষক। আমরা চাই না কোনো ভুল বার্তা ছড়াক। আমি দৃঢ় কণ্ঠে বললাম, আমি সমাজের সম্মতি চাই না, চাই সম্মান। সেই ব্যক্তি এখন বিধবা, আর আমি একজন প্রাপ্তবয়স্ক স্বাধীন নারী। যদি আমাদের মধ্যে সম্মানজনক সম্পর্ক গড়ে ওঠে, তাতে শিক্ষাদানের গুণমান ক্ষতিগ্রস্ত হয় না, বরং নতুন প্রজন্ম বুঝতে পারে মানবতা, গ্রহণযোগ্যতা আর মূল্যবোধের আসল অর্থ। সুধাংশুবাবু একটু হাসলেন, আপনার মতো শিক্ষিকা থাকলে আমাদের প্রতিষ্ঠান আরও গর্বিত হয়।
আমরা আপনাকে পুরোপুরি সমর্থন করি, তবে সমাজে ভুল ব্যাখ্যা না যায় তার জন্য মিডিয়ার সামনে কোনো বক্তব্য না দেওয়াই ভালো। আমি সম্মতিসূচক মাথা নেড়ে বেরিয়ে এলাম, হৃদয়ে স্বস্তি আর আত্মবিশ্বাস। সেদিন বিকেলে স্বরাজ হঠাৎ এসে বলল, তোমাকে আর চুপ থাকতে হবে না, আজ সন্ধ্যায় আমরা ছোট করে একটি আশীর্বাদ অনুষ্ঠান রাখছি। বাবা চাই এই সম্পর্ককে আমরা সামাজিকভাবে স্পষ্ট করি, গোপন নয় বরং গর্বের সঙ্গে সামনে আসি। আমার চোখে জল এসে গেল। যে সমাজকে এতদিন ভয় পেতাম, সে সমাজেই হয়তো বদলাচ্ছে। সন্ধ্যায় আমাদের বাসায় মৃণালবাবুর সঙ্গে ছোট পরিসরে একটি ঘরোয়া আয়োজন হল। আমি শাড়ি পরে তার পাশে দাঁড়ালাম, হাতে রাখলাম শিক্ষকের পরিচয়, হৃদয়ে ধারণ করলাম মানবিকতার শক্তি। আশেপাশে পরিচিত জনেরা, ছাত্রছাত্রীদের অভিভাবক, স্বরাজের বন্ধুবান্ধব সবাই এক টুকরো হাসি আর সম্মতির চিহ্ন নিয়ে পাশে দাঁড়াল। অনুষ্ঠান শেষে এক মা এসে বললেন, আপনার এই সিদ্ধান্ত আমার মেয়েকে সাহস দেবে। আপনি শুধু একজন শিক্ষিকা নন, একজন পথপ্রদর্শক। আমি তার কথা শুনে মাথা নিচু করে বললাম, ধন্যবাদ। আমি চাই আমার ছাত্রীরা যেন জানে নিজেকে সম্মানের সঙ্গে ভালোবাসাও এক ধরনের শিক্ষা। রাতের শেষ বেলায় ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। অনেক তারা ছড়িয়ে আছে, যেমন আমার জীবনে এখন নতুন নতুন অনুভব। একসময় ভাবতাম সমাজের চোখ মানেই ভয়। আজ বুঝি সমাজের চোখে সম্মান অর্জন করাও সম্ভব, যদি আমি নিজের অবস্থানকে মজবুত করে দাঁড়াতে পারি। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদের একটি কথাই বলবো, একজন নারীর জীবনে বয়স, পেশা বা সামাজিক মানদণ্ড নয়, তার আত্মবিশ্বাস আর আত্মমর্যাদাই সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।